তরুণ লেখক হিসাবে সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জ যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে একটা এই পুরো সিস্টেম বা পুরো সমাজটাকে পরিবর্তন করা। লেখালেখি শুরুটা যখন করেছিলাম তখন কোনোদিনই ভাবিনি যে আমি সর্বমঙ্গলা নামক একটা গল্প লিখব। তা আমার টার্গেট এটাই ছিল যে সর্বমঙ্গলা থেকে যেই লেখাটা আয় হবে বা যেই টাকাটা আয় হবে সেই টাকাটা মানে সমাজের অসহায় অবহেলিত মানুষদের জন্য দান করা হবে। জন্মদিনে বাড়িতে সাড়ম্বরে পালনের পাশাপাশি যদি সমাজের জন্য একটু কিছু করা যায় সেটা বরং ভালো। কারণ আমি তো কোনোদিন ভাবিনি যে আমি লেখক হব, আর এখন হয়তো হতেও পারিনি। যেটুকু মানুষে মনে করেন যে আমি বড় লেখক বা প্রাবন্ধিক বা গল্পকার হয়ে গেছি, সেরকম কেউ হয়নি। বাংলা নিউজ। কেউ কলম দিয়ে গল্প লেখেন, আবার কেউ সেই গল্পই বাস্তবে রূপান্তর করেন। নমস্কার, বাংলা নিউজ চ্যানেলের পডকাস্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অপ্রদীপ। আজ আমাদের পডকাস্টে এমন একজন মানুষকে পেয়েছি যিনি সাহিত্য, সমাজসেবা ও মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের বীরভূমের তরুণ লেখক ইউথ আইকন সম্মানে সম্মানিত, আমাদের খুব পরিচিত একজন মানুষ, আপনাদেরও অনেক পরিচিত একজন মানুষ, দেবরাজ সাহা। নমস্কার দেবরাজ বাবু, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। লেখালেখির জগতে আপনার পথ চলা কিভাবে শুরু? লেখালেখির জগতে পথ চলা যেভাবে শুরু হয়েছিল, প্রথমত আমি বিভিন্ন ধরনের ডিবেট কম্পিটিশন করতে ভালোবাসতাম। যেগুলো বিতর্ক প্রতিযোগিতা যেগুলো হয় স্কুল কলেজে পার্টিসিপেট করতাম। সেখান থেকে আমার যিনি স্যারেরা রয়েছেন, হঠাৎ করে একদিন লিখতে বসলাম। কারণ লেখালেখি তো সেরকমভাবে শিখিনি কারোর কাছে। আমার দাদু রয়েছেন, দাদুর কাছ থেকেই যেটুকু আমার হাতে খড়ি। এবার লেখালেখির জগতে যখন প্রথম আসি তখন একটা কবিতা লিখি, যেটা কবিতার নাম দিয়েছিলাম ডোবার ধারে জলসা। স্কুলের একটা ম্যাগাজিনে কবিতাটা আমি লিখেছিলাম। তো সেখানে স্যাররা বলেছিলেন যে তোর দ্বারা এটা হবে, তা সেটা শুরু কর। সেই জায়গা থেকেই পথ চলা। এখন বর্তমানে তো আপনারা সবই দেখতে পান বিভিন্ন জায়গায়। একজন তরুণ লেখক হিসাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয়েছিল? তরুণ লেখক হিসাবে সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জ যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে একটা এই পুরো সিস্টেম বা পুরো সমাজটাকে পরিবর্তন করা। কারণ বর্তমান দিনে আমি লক্ষ্য করেছি বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন ক্ষেত্রে, সেটা লেখালেখি জগতে হোক বা সামাজিক ক্ষেত্রে, যে কোনো জায়গাতেই লক্ষ্য করেছি যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। কেউ রাস্তার ধারে বসে দিন কাটাচ্ছেন, কেউ রয়েছেন বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে খাবার হয়তো খেতে পাচ্ছেন না। বা আমার কাছে মনে হয়েছে এই দিকগুলোকে যদি একটু দেখা যায় তা সেগুলো বরং ভালো হয়। কারণ আমি এগুলোকে একটা আমার চ্যালেঞ্জ বলে মনে করছি। তাদের মুখে একটু খাবার পৌঁছে দেওয়া বা একটু জামা কাপড় বা বস্ত্র তাদের হাতে যদি পৌঁছে দেওয়া যেতে পারে, সেটাই আমি মনে করছি। আপনার লেখা গল্প সর্বমঙ্গলা কলকাতার আন্তর্জাতিক বইমেলায় স্থান পেয়েছে, কেমন অনুভূতি ছিল? লেখালেখি শুরুটা যখন করেছিলাম তখন কোনোদিনই ভাবিনি যে আমি সর্বমঙ্গলা নামক একটা গল্প লিখব। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেদিন এটা শুরু করেছিলাম, তখন সেরকমভাবে কোনো সারা কিছু পাইনি। কারণ আমার সেভাবে বই লেখার যে একটা সিস্টেম, যেটা আমি ভাবিনি যে কিভাবে কি গল্প লিখতে হয় বা কিভাবে কি করতে হয়। তো সেটা আমি পুরোটাই অনলাইন ভিত্তিক একটা নিয়মাবলীটা আমি লক্ষ্য করেছিলাম। সেখানে দাঁড়িয়ে প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই গল্প থেকে যেই টাকাটা আয় হবে সেই পুরো টাকাটাই 80% সমাজসেবামূলক কাজে দান করা হবে, যেটা আপনাদের চ্যানেলে বরাবরই সেটা দেখিয়েছেন। তো এইভাবেই শুরু করেছিলাম গল্পটা লেখাটা। সর্বমঙ্গলা লেখার সময় কোনো বাস্তব অভিজ্ঞতা বা মানুষের গল্প আপনাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে? সর্বমঙ্গলা যারা পড়েছেন, আমার গল্পের যারা পড়েছেন তাদের মধ্যে থেকে একটু হলেও সাড়া পেয়েছি। বা আমি পুরোটা এখন এই মুহূর্তে বলতে পারবো না। একটা যেটা গল্পের যেটা মেন প্রেক্ষাপট, সেটা হচ্ছে সর্বমঙ্গলার কোনো বাবা মা পিতৃ পরিচয় ছিল না। তা আমার এই যে পিতৃ পরিচয় ছিল না, এমন অনেক রাস্তায় অনাথ শিশু রয়েছেন যাদের কিন্তু বাবা মা নেই। তা আমার টার্গেট এটাই ছিল যে সর্বমঙ্গলা থেকে যেই লেখাটা আয় হবে বা যেই টাকাটা আয় হবে সেই টাকাটা সমাজের অসহায় অবহেলিত মানুষদের জন্য দান করা হবে। আর যেহেতু এটা আমার প্রথম গল্প, শুধু তাই নয়, এটা আমি পরবর্তীতে যেদিন কোনো না কোনো বই লিখবো বা কিছু সৃষ্টি করব, তখন এই পুরো টাকাটাই তাদের মাধ্যমে দান করা হবে। জন্মদিনের দিন আপনি গরিব মানুষদেরকে অন্ন ভাত তুলে দিলেন, কেন এই ভাবনা কোথা থেকে এলো? জন্মদিনে প্রত্যেক বছর কিছু না কিছু কর্মসূচি হয়, বিগত 5 বছর ধরে এটা চলছে। তার মধ্য থেকে এই বছর আমি যেহেতু উদ্যোগ নিয়েছিলাম বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির কলকাতা হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে। এছাড়াও ছিল দুস্থ পথবাসীদের সঙ্গে অন্নভাগ, যেটা আপনি বলছেন। আর ছিল ছবির স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে আমার 24তম জন্মবার্ষিকী পালন। এই ভাবনাটা পুরোটাই আমার ব্যক্তিগত উদ্যোগে। আমার পরিবার যেহেতু সমর্থন করেছে, তার সঙ্গে অনেক ভালোবাসার মানুষ, আমার বন্ধু বান্ধব, এরাও আমার সঙ্গে থেকেছে।
আমি নিজে মানে বিশ্বাস করি যে জন্মদিনে বাড়িতে সাড়ম্বরে পালনের পাশাপাশি যদি সমাজের জন্য একটু কিছু করা যায় সেটা বরং ভালো। এর ভাবনাটা কোথা থেকে এলো? ভাবনাটা আমার পুরোটাই ব্যক্তিগত। বিশেষ করে আমি হুসেন মনসুরি বলে একজন রয়েছেন, ফেসবুকে আমি লক্ষ্য করি ওনাকে। যিনি আমি লক্ষ্য করছি যে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বিভিন্নভাবে তিনি তাদের মুখে খাবার, অন্ন, বস্ত্র, এমনকি টাকা পয়সাও তুলে দেন, সেটা একটা মোটা অ্যামাউন্টে। যারা ওনাকে ফলো করেন তারাই একমাত্র জানেন। তো আমার সেই দিক থেকে আমার ইন্সপিরেশন বলা যেতে পারে। ইউথ আইকন সম্মানে সম্মানিত হওয়ার পর কি দায়িত্বটা আরো বেশি বেড়েছে বলে অবশ্যই অবশ্যই ইউথ আইকন সম্মানে সম্মানিত হওয়ার পর থেকে আমার দায়িত্বটা বেড়ে গেছে। যখন আমি প্রথম সম্মানটা অর্জন করি সেখানে অশোক স্তম্ভের একটা লোগো থাকে, সেটা যেহেতু ওটা গভর্নমেন্ট রেকগনাইজ নয় কিন্তু গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড। এবার ওই ইউথ আইকন সম্মানে যে একটা অশোক স্তম্ভের ছাপ যেটা দেওয়া ছিল সেটা প্রতীকীভাবে বানানো, তা আমি সেই দায়িত্বটাকে আমি নিজের বলে মনে করেছি। এমনকি এখনো পর্যন্ত আমার এই পথ চলা আমি শুরু করছি, এখনো চলছে আমার। এখন কি নতুন কোনো বই পাবলিশ করা নিয়ে কি কোনো পরিকল্পনা রয়েছে? নতুন কোনো বই পাবলিশ করা নিয়ে এখনো সেভাবে কিছু নেই, তবে একটা গল্প সংকলন লেখার একটা ইচ্ছা রয়েছে, যেটা পুজোর মাঝামাঝির সময় অথবা কলকাতা বইমেলাতেই সেটা মানে ভাবছি বাস্তবায়িত করব। আজ যে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছেন, প্রথম থেকে যে আপনাকে সাপোর্ট, মানে আপনাকে পাশে যার হাত, মানে যার অবদান আপনার জীবনে অনস্বীকার্য বলা চলে, কারা রয়েছে এরকম? আমার বাড়ির অবশ্যই ফ্যামিলির একটা সাপোর্ট থাকার দরকারই আছে, এমনকি তারা বরাবর আমাকে সাপোর্ট করে এসছেন। তাছাড়া আমার স্কুল শিক্ষক যারা রয়েছেন বা কলেজের বা আমার ইউনিভার্সিটি যারা স্যার রয়েছেন, তারা বিভিন্নভাবে এখনো পর্যন্ত তারা আমাকে সাপোর্ট করছেন, বিভিন্ন কাজে আমাকে উৎসাহিত করেন, যেগুলো ভুল ত্রুটি সেগুলো দেখিয়ে দেন, এটুকুই। আচ্ছা, মানুষ আপনাকে লেখক হিসাবে বেশি চেনে নাকি সমাজসেবী হিসাবে? আপনি নিজেকে কোন পরিচয়ে দেখতে বেশি ভালোবাসেন? মানুষ আমাকে দেবরাজ শাহ হিসাবেই চিনুক, আমি এটুকুই চাই। কারণ আমি তো কোনোদিন ভাবিনি যে আমি লেখক হব, আর এখন হয়তো হতেও পারিনি। যেটুকু মানুষে মনে করেন যে আমি বড় লেখক বা প্রাবন্ধিক বা গল্পকার হয়ে গেছি, সেরকম কেউ হয়নি। আমি আপনাদের মাঝেই দেবরাজ শাহ হয়েই থাকতে চাই। ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা রয়েছে, সমাজসেবী নাকি লেখক? ভবিষ্যৎ নিয়ে আমার তো ইংরেজিতে মাস্টার্স, অনার্স, গ্র্যাজুয়েশন সবই তো রয়েছে, আর এখন বর্তমানে বিএডটা চলছে। ভবিষ্যতে নেট সেট দেওয়ারও পরিকল্পনা রয়েছে। আমি চাই যে কোনো একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে, তার পাশাপাশি এসব লেখক, গল্পকার, প্রাবন্ধিক বা ছোট থেকে কি লেখালেখির না, পাশাপাশি? ছোট থেকে লেখালেখির ইন্সপিরেশন সেভাবে ছিল না। তাহলে হঠাৎ কেন এই লেখালেখির দিকে? হঠাৎ এলাম, তার কারণ হচ্ছে সিস্টেমটাকে চেঞ্জ করাটা আমার মনে হয়েছে প্রয়োজন। ওই জন্য আমি বিভিন্ন ধরনের যে এডিটোরিয়ালে যে লেখাগুলো লিখি সংবাদপত্রের, সেখানে কোনো রকম রাজনৈতিক আঁচড় থাকে না, তবুও একটা মানে যেটুকু আমার সাপোর্ট করা দরকার মনে হয়েছে সেগুলোকে আমি সাপোর্ট করি বলেই আজকে আমি এই জায়গাতে এসে দাঁড়িয়ে আছি, কোনো রকম মানে বিভেদ ছাড়াই বা কোনো রকম অশ্লীল মন্তব্য বা রাজনৈতিক মতামত ছাড়াই। এবার আমার মনে হয়েছে যে একমাত্র কলমই পারে মানে যে কোনো কিছুকে মানে মুচড়ে ভেঙে ফেলতে, আবার কলমই পারে কোনো একটা সাম্রাজ্য গড়তে। একজন লেখক হিসাবে এবং একদিকে একজন সমাজ সেবক হিসাবে এখনকার নতুন প্রজন্মকে আপনি কি বার্তা দিতে চান? নতুন প্রজন্মকে এটুকুই বার্তা দিতে চাই যে জীবনটা তো কোনো সময় থেমে থাকছে না, সবসময় পরিবর্তনশীল। এবার আপনি কোনভাবে চলবেন বা তোমরা কোনভাবে চলবে সেই পুরোটাই নির্ভর করছে তোমার উপর, মানে যে শিক্ষার্থী বা যে তরুণ প্রজন্ম যারা রয়েছে। তবে হ্যাঁ, এটুকু ঠিক যে তরুণ প্রজন্ম বর্তমানে খুবই একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছেন। আমি চাই যে তারা যেন সেই বিপদ কাটিয়ে উঠে যেন ভবিষ্যতে আগামী দিনে আরও যেন ভালো কিছু করতে পারে, এটুকুই আমার চাওনা। হ্যাঁ, এখন তো মানে নতুন প্রজন্ম বেশিরভাগই মোবাইলে এফেক্টেড। হ্যাঁ, লেখালেখি, বই পড়া বা বই লেখা এখন প্রায় বিলুপ্তির পথেই বলা চলে। এক সময় হয়তো মিউজিয়ামেও স্থান পেতে পারে। হ্যাঁ। তো আগামী দিনে নতুন প্রজন্মকে বই পড়া বা বই লেখা নিয়ে কি বলবেন? হ্যাঁ, বই পড়া তো আমার মনে হয়েছে পড়া উচিত, কারণ মানে মানুষ যেটুকু শিখেছে বা আমি যেটুকু শিখেছি বই পড়ি। এবার তবে এইটুকু লক্ষ্য করেছি সমাজ মাধ্যমে যে কলকাতা বইমেলাতে আমি যখন ফেসবুকে পড়েছিলাম যে মানুষ বই কম মানে কিনছে, ইয়ে করছে বেশি, মানে যেটা ওই খাবার দাবার হচ্ছে বা এরকম কিছু, মানে বই দেখে বই কিনছে না। কিন্তু তারপর যখন রিভিউ যখন গঠন হচ্ছে প্রায় এক সপ্তাহ পর, তখন দেখা যাচ্ছে কলকাতাতে কয়েক লক্ষাধিক বই বিক্রি হয়েছে। তাহলে সেটা কিভাবে সম্ভব? মানুষ বই কিনছে বলেই সম্ভব। এবার মানুষ এখনো বই পড়েন এবং আগামী দিনেও পড়বেন, সেটা যে কোনো জনরার বই হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। বাংলা এমএম নিউজ।